শোনা যায় বাংলার এক নিভৃত পল্লীতে এক বিশাল আমের বন ছিল। সেই বন ঘিরেই ছিল একটি ছোট গ্রাম, আমডাঙ্গা। প্রাকৃতিক শান্ত সবুজের কোলে এই গ্রামটি যেন সিদ্ধ ছিল, তেমনি তার প্রান্ত ছিল এক গা ছমছমে রহস্য। গ্রামের শেষ প্রান্তে সবার থেকে আলাদা হয়ে দাঁড়িয়েছিল এক দৈত্যাকার জীর্ণ বটগাছ। ডালপালা তার আকাশের দিকে নয়, যেন গ্রামের দিকেই ঝুলেছিল। গ্রামের লোকেরা বলতো সেই গাছের সবচেয়ে উঁচু ও ঘন ডালে বাস করত এক ডাইনি, নাম তার কপিলা। কপিলা ডাইনিকে কেউ কখনো সরাসরি দেখেনি, কিন্তু তার উপস্থিতি অনুভব করত সবাই। গভীর রাতে তারা ছাপা হাসির শব্দ অথবা ভোর রাতে গাছের নিচে জমা হওয়া অদ্ভুত কিছু সামগ্রী এমনই ছিল তার থাকার প্রমাণ। এই ডাইনি ছিল অত্যন্ত মেজাজি, আর তার রাগ ছিল প্রলয়ের সমান। গ্রামের সকলে জানতো ওই বটগাছের ত্রিসীমানায় যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। এই গ্রামেরই এক চঞ্চলমতি ছেলে, নাম তার প্রশান্ত। বয়স তার বছর 12। পড়াশোনার চেয়ে খেলাধুলায় আর দুষ্টামিতেই তার মন বেশি। তার বাবা হরাধন গ্রামের সাধারণ কৃষক, আর মা মিতালি তাকে চোখে আড়াল করতে চান না এক মুহূর্তেও। কিন্তু প্রশান্তের মন ছিল অজানাকে জানার জন্য ব্যাকুল। এক গ্রীষ্মের দুপুরে, সময়টা ছিল মধ্যাহ্নকাল। গ্রামের মানুষজন যখন তন্দ্রাচ্ছন্ন, প্রশান্ত ঠিক সেই সময়ে তার নতুন বাঁশের লাঠাই নিয়ে আমবাগানে প্রবেশ করল। সেদিন একাকী সে এক গোপন অভিযানে চলেছে। আমবাগানের ভেতরের দিকটা তখন গভীর ছায়ায় ঢাকা। যেতে যেতে সে বটগাছটার কাছে চলে এলো। সেখানে প্রবেশ করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। সবাই কেন যে ভয় পায় এই গাছটাকে, আমার কিন্তু একটুও ভয় করছে না। আজ আমি দেখবই এর মাথায় কি আছে। প্রশান্ত তখন ভয় নয়, বরং এক অজানা কৌতূহলে চালিত হয়ে বটগাছটির দিকে এগিয়ে গেল। কিন্তু সে জানত না আজকের এই কৌতূহল তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। ডাইনি কপিলা ছিল প্রকৃতিকে ব্যবহৃত করতে সিদ্ধহস্ত। সেদিন দুপুরে সূর্যের তেজ যখন সবচেয়ে প্রখর, কপিলা তার ডাইনি শক্তির যত্নে রাখা তার কালো রুক্ষ ও লম্বা চুলগুলো শুকাচ্ছিল। ডাল থেকে ডাল পর্যন্ত বিস্তৃত করে সে যেন এক অদৃশ্য জালের মতো বিছিয়ে দিয়েছিল তার চুল। বটগাছের মূলে এক বিশাল শ্যাওলা পড়া পাথরের ওপর বসে চোখ বদ্ধ করে সে উষ্ণতা উপভোগ করছিল। তার নিচে সামান্য দূরত্বে শুকনো পাতার স্তূপের আড়ালে ছিল একটি মন্ত্রপুত কাঠি। ডাইনির চুল শুকানোর কাজটি সহজ করার জন্য এটি ছিল তার গোপন সামঞ্জস্য। এই কাঠিতে পা লাগানো বা একে সরিয়ে দেওয়া মানেই তার ধ্যানে বিঘ্ন ঘটানো। আর ডাইনি কুপিত হওয়ার জন্য সে বেশি কিছু প্রয়োজন ছিল না। লাটাই নিয়ে আপন মনে ছুটে চলার সময় প্রশান্তের চোখ ছিল আকাশের দিকে। সে দেখতে পাচ্ছিল না কোথায় চলেছে। যা, এবার আর আটকানো যাবে না, উড়ুক, আরো উড়ুক। ঠিক তখনই দৌড়ানোর গতিতে সে হোঁচট খেল। তার পা গিয়ে পড়ল সেই মন্ত্রপুত কাঠির ওপর। কাঠির অর্ধেক অংশ ভেঙে গেল এবং ডাল থেকে ঝুলন্ত ডাইনির চুলের কয়েকটি গোছা মুহূর্তে দুলতে শুরু করলো। সূর্যের আলো আর ছায়ায় খেলায় মুহূর্ত বদলে গেল প্রকৃতির মেজাজ। বটগাছের শান্ত নীরবতা যেন ছিঁড়ে গেল এক তীব্র রোষে। কে, তার এত সাহস আমার সাধনায় বিঘ্ন ঘটায়? প্রশান্ত ভয়ে জমে গেল। মাথা তুলে তাকিয়ে দেখল উপর থেকে দুটো ঝুলন্ত চোখ নেমে আসছে তার দিকে। ডাইনি কপিলা বড় বড় চোখ করে তার রুক্ষ চুল ও ভয়ানক রূপ নিয়ে নেমে এলো গাছের একেবারে নিচে। অবাধ্য মানব শিশু, আমার শক্তি, আমার সাধনা তুই তা চূর্ণ করলি। এর ফল তোকে ভোগ করতেই হবে। তুই ছোট হতে চেয়েছিলি, হ্যাঁ তুই এখন ছোট হবি।
এত ছোট হবি যে জগতে আর কিছুই চোখে স্বাভাবিক ঠেকবে না। মাফ করে দিন, আমি আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, প্লিজ। না, কোনো ক্ষমা নেই। তুই এখন লিলিপুট হবি। ডাইনি তার হাত উপরে তুলে এক ভয়ঙ্কর মন্ত্র পাঠ করল। গাছের প্রতিটি পাতা যেন এক তীব্র আলোয় ঝলকে উঠল। বাতাসের গতি হঠাৎ বেড়ে গেল। প্রশান্ত অনুভব করল তার শরীরের প্রতিটি কোষ যেন দ্রুত গতিতে অঙ্কুচিত হয়ে আসছে। তার পায়ের নিচের মাটি যেন হঠাৎ অনেক হাজার ফুট দূরে চলে গেল। তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। মাথার উপরে থাকা বটগাছের গুটিটি হয়ে গেল এক বিশাল পর্বতের মতো। এক লহমায় প্রশান্তের 12 বছরের শরীরটি পরিণত হলো মাত্র 3 ইঞ্চি উচ্চতার এক লিলিপুটে। এ কি হলো? আমি তো। যা শিশু, নিজের পাপের ফল ভোগ কর। আমার অভিশাপ তখনই কাটবে যখন তুই আবার বড় হওয়ার যোগ্য হবি, আর সেই যোগ্যতা শুধু আমার হাতেই। হা হা হা। ডাইনি কপিলা তার অভিশাপের ফল দেখে সন্তুষ্ট চিত্রে আবার উপরে চলে গেল। প্রশান্তের পায়ের নিচে এখন একটি শুকনো পাতা, মানে একটি বিশাল চাদর। ঘাসের ব্লেডগুলি বিশাল তরবারির মতো। তার বাঁশের লাটাইটি এখন এক অসম্ভব উঁচু টাওয়ারের মতো পড়ে আছে। তার পরিচিত পৃথিবী এখন এক অচেনা ভয়ঙ্কর দানবীয় জগৎ। সূর্য পশ্চিমে ঢলে পড়ছিল। ছোট প্রশান্তের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাড়ি ফেরা। তার 3 ইঞ্চি শরীর নিয়ে প্রতিটি পদক্ষেপ যেন এক দুরূহ যাত্রা। একটি সাধারণ নুড়ি পাথর তার কাছে পাহাড়ের মতো উঁচু। সে তার সব শক্তি দিয়ে হাঁটার চেষ্টা করল। আমাকে বাড়ি ফিরতেই হবে। মা বাবা নিশ্চয়ই খুঁজছে, কিন্তু কিভাবে? আমার গলার স্বর তো কেউ শুনতে পাচ্ছে না। ইতিমধ্যে গ্রামে শুরু হয়েছে এক চরম দুশ্চিন্তা। মা মিতালি ছেলের জন্য রান্নাঘরে অপেক্ষা করছিলেন। বিকেল গড়িয়ে গেলেও ছেলের কোনো সাড়া শব্দ নেই। হরাধন, ওগো শুনছো? প্রশান্ত কই? এত বেলা হলো, এখনো ফেরেনি কেন? এই তো আমি ক্ষেত থেকে এলাম। সে তো দুপুরেও খেলার কথা বলে বেরিয়েছিল। কোথায় গেল? ওই বাদর ছেলেটা সবসময় চিন্তা বাড়ায়। আমার মনটা ভালো লাগছে না এই অসময়ে। তো সে কখনো এতক্ষণ বাইরে থাকে না। তুমি একবার পাড়ার মোড়টা ঘুরে দেখো তো। হরাধন আর মিতালি শুরু করলেন তাদের অস্থির অনুসন্ধান। গ্রাম থেকে আমবাগান, পুকুরঘাট থেকে স্কুল বাড়ি, কোথাও নেই প্রশান্ত। এদিকে প্রশান্ত কোনো মতে বাড়ির উঠানে এসে পৌঁছালো। বাড়ির দেয়াল এখন তার কাছে এভারেস্ট এর চেয়েও উঁচু। সে কোনো মতে দরজার ফাঁকে গলে ভেতরে প্রবেশ করল। এই তো বাড়ি। বাবা মা, আমি এখানে। কিন্তু তার কণ্ঠস্বর ছিল একটি ফিসফিসানি থেকেও ক্ষীণ। বাড়ির ভেতরে প্রবেশ করতেই তার সামনে দেখা গেল এক বিশাল ভয়ঙ্কর প্রাণী, বাড়ির পোষা বিড়াল। উফ, সরে যাও, সরে যাও। বিড়ালটি প্রশান্তকে দেখল না। সে কেবল দেখল মেঝেতে একটি ছোট জিনিস নড়ছে। বিড়ালটি কৌতূহলবশত সেদিকে এক থাবা মারল। কোনো মতে জীবন নিয়ে একটি কাঠের আলমারির নিচে আশ্রয় নিল প্রশান্ত। সন্তানের শোকে পাথর হয়ে গেছে হরাধন আর মিতালি। সে কোথায় গেল? কেউ দেখেনি তাকে। গ্রামের সবাই বলছে দুপুর থেকে নাকি কেউ তাকে দেখেনি। কপিলা ডাইনির কাছে গেল না তো? না না না, হে ঈশ্বর, এমনটা করতে পারেন না। রাতে মিতালি কাঁদতে কাঁদতে মেঝেতে বসেছিল। হরাধন দরজার কাছে হতাশ হয়ে দাঁড়িয়েছিলেন। তখনই ঘটল সেই অসম্ভব ঘটনা। আলমারির তলা থেকে কোনো মতে বেরিয়ে প্রশান্ত তার মায়ের পায়ের কাছে পৌঁছালো। সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে ডাকল, মা, আমি এখানে। আমি।
মায়ের কাপড়ের ভাঁজ থেকে আসা সেই ক্ষীণ স্বর অথবা তার পায়ের কাছ থেকে হওয়া ছোট্ট একটি নড়াচড়া মিতালির চোখ এড়ালো না। তিনি ভয়ে চিৎকার করে উঠলেন, হরাধন, দেখো, কি এটা? আমার পায়ের কাছে একটি মানুষ, কিন্তু এত ছোট কেন? হরাধন দ্রুত এগিয়ে এলেন। তিনি দেখলেন মিতালির পায়ের কাছে আলোর সামান্য প্রতিসরণে এক মানবাকৃতি। তারা তখন কাছে এলেন, তখন তাদের চোখ গেল ছানাবড়া হয়ে। একটি নিখুঁত মানব শিশু, ঠিক প্রশান্তের চেহারায়, কিন্তু একটি দেশলাইয়ের কাঠির মতো উচ্চতা তার। এ কি? এ তো আমাদের প্রশান্ত, কিন্তু সে লিলিপুট হয়ে গেল কিভাবে? বাবা, মা, ডাইনি, বটগাছের ডাইনি। আমি তার কাঠি ভেঙে দিয়েছিলাম। প্রশান্তের ভাঙা ভাঙা কথা, তার দুরবস্থা, পরিবারটি তখন গভীর দুশ্চিন্তায় ডুবে গেল। তাদের একমাত্র সন্তান এখন একটি খেলনার মতন। ডাইনি, ওই পেতনি আমার সন্তানের সর্বনাশ করেছে, ওকে আমি ছাড়ব না। দুশ্চিন্তা আর হতাশায় কয়েকটা দিন কেটে গেল। প্রশান্তকে রাখার জন্য তারা একটা দেশলাই বাক্সের মধ্যে নরম কাপড় দিয়ে বিছানা তৈরি করল। তাকে খাওয়ানো হতো চামচের আগায় করে এক ফোঁটা দুধ। কিন্তু এভাবে তো আর জীবন চলতে পারে না। তারা গ্রামে খোঁজ নিলেন কিভাবে এই ডাইনির অভিশাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। গ্রামের এক বৃদ্ধ তাদেরকে বললেন, এর প্রতিকার কেবল একজনেই করতে পারেন। তিনি হলেন তান্ত্রিক বিদ্যুৎবাবু। বিদ্যুৎবাবু গ্রামের বাহিরে এক শ্মশান সংলগ্ন কুটিরে বাস করেন। তার তন্ত্রবিদ্যা নিয়ে কারো মনে কোনো সন্দেহ ছিল না। হরাধন ও মিতালি তাদের ছোট্ট প্রসাদকে নিয়ে বিদ্যুৎবাবুর কাছে গেলেন। বাবা, আমাদের রক্ষা করুন। আমার একমাত্র সন্তানকে ওই ডাইনি নিলিপুট করে দিয়েছে। আপনি একমাত্র আমাদের আশা। আমি সব জানি। ওই বটগাছের ডাইনি কপিলা অত্যন্ত ক্ষমতাশালী। তার অভিশাপ থেকে কেবল মন্ত্রের মাধ্যমেই খণ্ডন করা সম্ভব, কিন্তু কাজটা কঠিন। সে স্বেচ্ছায় অভিশাপ তুলে নেবে না, তাকে পেতনির রূপেই হাজির করতে বাধ্য করতে হবে। যা করার করুন, শুধু আমার ছেলেকে ফিরিয়ে দিন। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ঠিক আছে, আজ অমাবস্যা রাতে ওই শক্তি আমাদের প্রয়োজন। তোমরা তৈরি থেকো, আজ রাতেই বটতলায় হবে সেই যজ্ঞ। তান্ত্রিক বিদ্যুৎবাবু শুরু করলেন তার কঠিন প্রস্তুতি। তিনি জোগাড় করলেন নানা ধরনের উপাদান, কালো তিলের তেল, 108টি জবা ফুল, বিশেষ মন্ত্রপুত চাল এবং একটি কাঁসা থালার খোদাই করা প্রাচীন এক মুদ্র। বিদ্যুৎবাবু হরাধন ও মিতালিকে নিয়ে বটগাছের মূলে এলেন। তোমরা দুজন এই চক্রের বাহিরে স্থির হয়ে দাঁড়াও, কোনো শব্দ করবে না। আর প্রশান্তকে ওই চক্রের ঠিক মাঝখানে রাখো। প্রশান্তের চোখ তখন ভয়ে বিস্ফারিত। সে এই ভয়ঙ্কর পরিবেশ দেখে কাঁপছিল। আবারও এই গাছ? এবার যেন কি হতে চলেছে মা? তান্ত্রিকের মন্ত্র যেন একটি অদৃশ্য শিকল। সে শিকল সোজা আঘাত হানতে শুরু করলো বটগাছের দিকে। মন্ত্রের তীব্রতায় ডাইনি কপিলার আর বেশি সময় থাকতে পারল না। গাছের শীর্ষ থেকে নেমে এলো এক তীব্র ঝড়ো হাওয়া। সেই হাওয়ায় মূর্ত হলো এক ভয়ঙ্কর রূপে। লম্বা এলোমেলো চুল, চোখগুলো যেন রক্তবর্ণ। সে এখন ডাইনি নয়, ভয়ঙ্কর পেতনি কপিলার রূপে আবির্ভাব হলো। সে ক্রোধে ফুঁসছিল। কে রে তুই? কার এত সাহস? আমার কাজে বিঘ্ন ঘটাস কেন? আমায় টেনে নামালি। শান্ত হও কপিলা, আমি তোমাকে চিনি। এই শিশু প্রশান্ত অজ্ঞানতাবশত তোমার কাঠি ভেঙেছে। তুমি কেন ওকে অভিশাপ দিয়েছ? অবিলম্বে সেই অভিশাপ ফিরিয়ে নাও। অভিশাপ? আমি ডাইনি, আমার অভিশাপ আমি ফিরিয়ে নেব না। এ তার প্রাপ্য। সে আমার ক্ষতি করেছে, তাই তুই সামান্য মানুষ হয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস? তোকেও আমি। সাবধান কপিলা, আমার ক্ষমতা তোর চেয়ে কম নয়। তুই স্বেচ্ছায় না ফেরালে
আমি তোকে আজ এই চক্রে বেঁধে রাখবো। আর আমার হাতে যদি একবার ধরা পড়িস তবে মুক্তি তো দূর, তোর সমস্ত ক্ষমতা আমি কেড়ে নেব। তান্ত্রিক বিদ্যুৎবাবু তার চোখ বন্ধ করলেন এবং তার মন্ত্র আরও তীব্র করলেন। চক্রের মাঝখানে থাকা প্রশান্তের চারপাশে এক ঝলমলে নীল আলোর রেখা তৈরি হলো। পেতনি কপিলা সেই আলো দেখে ভয়ে পিছিয়ে গেল। সে জানতো এই তান্ত্রিকের ক্ষমতা চ্যালেঞ্জ করা তার জন্য মারাত্মক হতে পারে। না, আমার ক্ষমতা, আমি কোনো মানুষের হাতে বন্দী হতে পারি না। তবে ফিরিয়ে দে তার স্বাভাবিক রূপ, এখনই দে। ফিরিয়ে দিচ্ছি, কিন্তু এর ফল তোদেরকেও ভোগ করতে হবে। পেতনি কপিলা তার হাত তুলে একটি উল্টো মন্ত্র পাঠ করল। গাছের ডালপালা থেকে নেমে আসা কালো শক্তি যেন চক্রের দিকে ধাবিত হলো। সেই শক্তি প্রবেশ করল লিলিপুট প্রশান্তের শরীরে। প্রশান্ত অনুভব করল সে আবার বড় হচ্ছে, তার চারপাশের পৃথিবী আবার ছোট হচ্ছে। ঘাসের ব্লেডগুলি আবার স্বাভাবিক উচ্চতায় নেমে এলো। কাঁসার থালার হরাধন আর মিতালি পা সব কিছু স্বাভাবিক দৃষ্টিগোচর হলো। প্রশান্ত তার স্বাভাবিক উচ্চতায় ফিরিয়ে এলো। সে চোখ খুলতেই দেখলো বাবা মা তাকে পরম আগ্রহে দেখছেন। বাবা, আমার প্রশান্ত, তুই ফিরে এসেছিস। আমার ধন, ঈশ্বর আমাদের রক্ষা করেছেন। কিন্তু পেতনি কপিলা তখনও সেখানে দাঁড়িয়ে, তার চোখ তখনও রোষ। তুই আজ আমার সম্মানহানি করলি, এই গ্রামের ওপর এর প্রভাব পড়তেই পারে। আমি চললাম, কিন্তু প্রতিশোধের আগুন আমার মনে জ্বলবে। তোর কোনো প্রতিশোধ এই গ্রামে আর ফলবে না কপিলা। আমি তোর ক্ষমতাকে এই বটগাছের শিকড়ের সঙ্গে বেঁধে দিলাম। এখন থেকে তুই শুধুই এই গাছ আর আকাশে থাকতে পারবি, গ্রামের মানুষের ওপর কোনো ক্ষতি করতে পারবি না। যা, ফিরে যা। পেতনি কপিলা এক তীব্র চিৎকারের সঙ্গে হাওয়ায় মিশে গেল। গাছের ডালপালা আবার শান্ত হলো। আমাকে ক্ষমা করবেন বাবা, আমার বোকামি আর অসাবধানতার জন্য এইসব হলো। যা বাবা, এখন থেকে সাবধানে থাকিস। প্রকৃতির শক্তিকে অবহেলা করিস না। এই জগতে তার নিজের মতো থাকতে দে। হরাধন ও মিতালি তান্ত্রিককে বিদায় জানালো। তারা সবাই বাড়ি ফিরে গেল। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।